প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনিতে আমরা কথা বলবো ফিরে দেখা জুলাই নিয়ে। প্রদর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আপনারা প্রত্যেকে অবগত আছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে কীভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমাদের 1,500 ছাত্র জনতা এখানে শহীদ হয়েছে, 20-25 হাজার ছাত্র জনতা এখনও কিন্তু তারা চিকিৎসা নিয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে, কেউ অন্ধ হয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, নানাভাবে তারা যন্ত্রণায় কাতরাচ্ছে। এবং সে কারণের জন্য আমরা ফিরে দেখা জুলাই আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিনকে। ডাক্তার তাজনুভা জাবিন, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা ফিরে দেখা জুলাই নিয়ে কথা বলবো, পুরো আলোচনায় আমাদের সাথে থাকবেন ডাক্তার তাজনুভা জাবিন। তাজনুভা, আমরা জুলাই যে বিপ্লব সেটা নিয়ে কথা বলবো, অভ্যুত্থান নিয়ে কথা বলবো এবং সেই সময়কার সাহসিকতা নিয়ে কথা বলবো। আমরা দেখেছি যে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখনও অকাতরে হাসপাতালে কাতরাচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু এটি আমরা মনে করে থাকি যে আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা বড় কালো দাগ হয়ে থাকবে। এবং সেই কালো দাগের মধ্যে আপনারা যে সাহসিকতা, আপনারা যেভাবে নৈপুণ্য, আপনারা যেভাবে আপনাদের বুদ্ধিমত্তার সাথে এই ফ্যাসিস্টের স্বৈরাচারকে বিদায় করবার জন্য নানা রকম কর্মপরিকল্পনা করেছেন, সেগুলো নিয়ে কথা বলবো। আমি প্রথমেই যেটি জানতে চাই সেটি হচ্ছে কি, এই 24 জুলাইকে আপনি 25-এ দাঁড়িয়ে কিভাবে আপনি স্মরণ করবেন? ধন্যবাদ। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। আসলে এটার যদি পিছনে ফিরে তাকাই, আসলে 2 ধরনের অনুভূতি কাজ করে এবং সামনেও যখন আরও বছর পার হবে, যখন ফিরে তাকাবো, আমার মনে হয় একই অনুভূতি থাকবে। একদিকে এটা খুব গর্বের যে এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অংশ নিতে পারা, যে এটা হচ্ছে নিজের কাছে নিজের ইতিহাসের সঠিক দিকে থাকার মতো একটা ব্যাপার, নিজের কাছে নিজের পরিষ্কার থাকা, যে ইতিহাসের সঠিক দিকে আমি অবস্থান নিয়েছিলাম। আমি 1 বছর সামনে আসার পর যখন আমি পিছিয়ে তাকাই, যে এটা আমার নিজের জন্য একটা অনেক গর্বের। আরেকদিকে হচ্ছে যে এটার দুর্ভাগ্যের বা আপনি কালো অধ্যায় যেটা বললেন, যে এত অল্প সময়ে এতগুলা মানুষ চোখের সামনে নৃশংসভাবে শহীদ হয়েছেন এবং কিছু করতে পারি নাই আমরা। এটা হচ্ছে আরেক দিকের আরেকটা কষ্টের, দুঃখের বা সারা জীবন এই জিনিসটা হয়তো বয়ে নিতে হবে। সো এই ধরনের আসলে 2টা মিশ্র অনুভূতি মনে হয় এখনও কাজ করে এবং সামনেও থাকবে। আপনি যেটা অনুষ্ঠানের শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছিলেন সংগঠক, আসলে আমরা ছিলাম মানে নিজেদের জীবন নিয়ে যারা আসলে ব্যস্ত ছিল, সংসার, চাকরি, দৈনন্দিন জীবনকে বয়ে নেওয়া, টেনে নেওয়া, নিজেদের কাজে ব্যস্ত, আমরা ওই ঘরানার মানুষ। আমি নিজেকে আসলে ওইভাবে দেখি। আমার ছাত্র জীবন শেষ হয়েছে অনেক আগে। সো আমরা আসলে এমন কিছু মানুষ আসলে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন বা পরবর্তীতে এটা মানে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং যে জোয়ারটা এসেছিল, এটার কারণটা উপলব্ধি করে কিন্তু আমরা তাদের ডাকে আসলে রাস্তায় নেমে এসেছিলাম এবং তাদের যৌক্তিক এই আন্দোলনে আসলে পাশে থাকাটাকে সবচেয়ে বেশি যৌক্তিক মনে করেছিলাম। সো তখন দেখা যায় কি, যে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে বা রাজপথে যখন দেখে যে ঘরের পোষা মানুষরাও আসলে রাস্তায় নেমে এসেছে, এটা অনেককে অনেক উৎসাহ দিয়েছিল, অনেককে অনেক অনুপ্রেরণা দিয়েছিল। কারণ ওই সময় কিন্তু আপনি জানেন যে সব ধরনের মূলধারার গণমাধ্যম কিন্তু আসল জিনিসটা দেখাচ্ছিল না। সো অনেকের কাছে সঠিক তথ্যটা পৌঁছাচ্ছিল না, যে কি হচ্ছে আসলে, কে সঠিক আর কে বেঠিক, কোনটা ষড়যন্ত্র আর কোনটা সঠিক। সো অনেক সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল, এই গণ অভ্যুত্থানটা বা ওই সময়কার এই যুদ্ধটা একটা সঠিক দিক পেয়েছিল বা একটা সঠিক রূপ পেয়েছিল। তো আমি নিজেকে আসলে ওভাবে দেখি যে আমার উপস্থিতি বা আমার অংশগ্রহণ এটা আমার মতো অনেককেই অনুপ্রাণিত করেছিল। আমরা যদি একটু জানবার চেষ্টা করি, সেটা হচ্ছে কি কারণগুলো। এটা তো কোটা বিরোধী আন্দোলন তো ছিলই, এবং যেটি আমরা দেখেছি যে আওয়ামী শাসন আমলের যে 15-16 বছরের যে গুম, খুন, হত্যা, অর্থ পাচার,
সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া সহ নানা রকমভাবে যত অপকর্ম করা সব কিছু তারা করেছে। সেগুলি তো বটেই এক ধরনের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। ছাত্র জনতারা সেখানে মাঠে নেমেছে, ছাত্ররা ফ্রন্ট লাইনে ছিল, এবং আমি দেখেছি যে নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সরকারের কৌশলের সাথে তাদের কৌশলও কিন্তু পরিবর্তন করেছে। তো আমি যদি একটু আপনাদেরকে জানতে চাই যে এই যে আগুন জ্বলে উঠবার ক্ষেত্রে এই যে প্রজ্বলন হয়ে গেল আমাদের তরুণদের মধ্যে, সেই প্রজ্বলনটা কিভাবে তৈরি হয়ে গেল, মানে কোথায় থেকে এটা তৈরি হলো? আমরা কিন্তু দেশের সাধারণ জনগণ কিন্তু যারা আম জনতা যারা শুধুমাত্র পর্যবেক্ষণ করছিল তারা কিন্তু বুঝে উঠতে পারেনি আগুনটা কিভাবে জ্বলে উঠলো। এটা আসলে দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত একটা ক্ষোভ। যেমন ধরেন বেশ কিছু মানুষ আছে যেমন গত 16 বছরে হয়তো আওয়ামী ফ্যাসিস্টদের এদের সরাসরি এদের আগ্রাসনের শিকার না। যেমন ধরেন আমি বা আমার পরিবার, আমরা দুজনেই ডাক্তার, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা বেসরকারি চাকরি করি, আমরা আমাদের মতো চাকরিতে যাই আসি কাজ করি, নিজেদের মতো করে থাকি। সো সরকার বা সরকারি সব জিনিস থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। ইভেন আমি যে চ্যানেলে কাজ করতাম ওই চ্যানেলটা কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় চালাতো, তারপরও আমি আমার মতো করে যেতাম, নিউজ পড়ে চলে আসতাম, কারোর সাথে কোনো লেনা দেনা ছিল না। এবং এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার কোনো একদম স্পেসিফিক কারণও আমার ব্যক্তিগতভাবে ছিল না, কিন্তু মানে আরামে ছিলাম বা কারোর আগে পিছে ছিলাম না, কারোর সাথে কোনো লেনা দেনায় ছিলাম না, তার মানে এটা না যে আমি অন্যায়কে এভাবে মানে অদেখা করব। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ মানুষকে স্পর্শ করেছিল, যে কোটা কিন্তু আমার জন্য দরকার নেই, আমার ছাত্র জীবন শেষ হয়ে গেছে। সো আপনি যখন দীর্ঘদিন ধরে একটা অন্যায় দেখতে থাকবেন, আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, আপনি দেখেন একটা সাধারণ মানুষ কিন্তু পুলিশের কাছে গিয়ে কোনো বিচার পায় না। আমরা খুঁজি যে কে লিঙ্ক আছে সরকারের। হ্যাঁ, আপনি এয়ারপোর্টে একটা ঝামেলায় পড়েন, লিঙ্ক খুঁজবেন সরকারের কে লিঙ্ক আছে। আদালত পাড়ায় তো কোনো ভদ্র মানুষ যেতেই চায় না, যে বাবা ওখানে কি ঝামেলা কেন যাব। কাস্টমসে কেউ যেতে চায় না, দুদকে কেউ যেতে চায় না, নির্বাচন কমিশন তো ধরেন এখন সাধারণ মানুষের একটা জন্ম নিবন্ধন করবে, কে পরিচিত আছে সেটা খোঁজে। তাহলে এগুলো সব কিছু হয়ে গেছে যে তৎকালীন মানে আওয়ামী লীগের সরকারের সাথে ও সরকারের দল, ও আওয়ামী লীগের সাথে পরিচিত আছে, ওকে একটু সুপারিশ করলে কিন্তু ওইটা আমার অধিকার। হ্যাঁ, পুলিশের কাছে সেবা পাওয়া আমার অধিকার, আদালতে সেবা পাওয়া আমার অধিকার, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সেবা পাওয়া আমার অধিকার। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমাকে আগে সরকারের কাছে তদবির করতে হবে, সরকারের পোষা কর্মীদের কাছে আমাকে তদবির করতে হবে, টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে, দুর্নীতির মাধ্যমে আমি ওটা পুরো সব কিছু আমার জিনিস, আমার অধিকারের জিনিস আমি বলতে আমার জনগণ বোঝাচ্ছি, কিন্তু এগুলা সব হচ্ছে একটা দলের গুন্ডা বাহিনীর কাছে বা কর্মীদের কাছে, প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ করে তাদের হাতে। এটা তো আমরা বুঝতাম, আমরা হয়তো এটার থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হয়েছিলাম। কয়জন মানুষ সক্ষম হয়েছিল? আমরা ডাক্তার দেখে হয়তো এটা নিজেদের মতো করেছিলাম, এবং সরকারি ডাক্তার চাকরি হলে কিন্তু সেটাও সুযোগ ছিল না। সরকারি আমার যারা কলিগ, সিনিয়র, জুনিয়র যারা সরকারি চাকরি করে, আজীবন তাদেরকে যে কোনো একটা দলের গোলাম হতে হয়। গোলাম শব্দটা খুব খারাপ, কিন্তু দীর্ঘদিন এটা দেখে আসার পর এটাই মানে তাদের হুকুমের হতে হয়। মানে আপনি একটা পদোন্নতি, একটা ট্রান্সফার একটা সরকারি ডাক্তার এদেরকে ছাড়া তার নিয়ম, যোগ্যতা, দক্ষতা দিয়ে হবে, এটাই বাংলাদেশে কল্পনা করা যায় না। ডাক্তারের সময় একটা কথা শুধু স্মরণ করতে চাই, আমাদের অনেক বন্ধুরা আছে, আমি তো আপনার অনেক সিনিয়রই হব, সেই বন্ধুরা যারা সরকারি চাকরি করতেন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যাক্সিমাম অ্যাসোসিয়েট প্রফেসরে তারা এখন রিটায়ার্ডে চলে যাচ্ছে। ঢাকার বাইরে যেখানে যেখানে তার পদ নাই সেখানে তাকে পোস্টিং করা হচ্ছে। সুতরাং আপনি যেটা বলেন যে দলদাসে পরিণত না হলে শুধু চিকিৎসক নয়, সর্বক্ষেত্রেই কিন্তু এক ধরনের মানুষকে এ ধরনের কষ্ট দেওয়া, মানুষকে নানাভাবে নির্যাতন করা সবকিছু করেছিল। এই যে একটা পুঞ্জীভূত ক্ষোভ বা এই যে একটা উপলব্ধি সবার মধ্যে ছিল, তো যখন আসলে সরকার এর বিরোধে বা যে আবার কি করলো সরকার, ওরা কোটার জন্য আন্দোলন শুরু করলো, ওদেরকে দমন করা শুরু করলো, ওদের সাথে বসলো না, ওদেরকে রাজাকার ডাকলো। এই যে একটা আগ্রাসন, এই যে দেশটা আমার, আমার দয়ায় তুমি আছো, এই যে মনোভাব, এই দফা হয়তো আমরা কেউ এটা মেনে নেই নাই, এবং এটা একজনের থেকে আরেকজনের ছোঁয়াচের মতো এটা পুরো সে অবস্থায় ছড়িয়ে পড়েছিল। সে অবস্থায় এই যে বললেন যে মেনে নেয়নি এবং সবাই সংগঠিত হয়েছে, কেউ হয়তো ঘরে টেলিভিশন দেখে কিন্তু মনে মনে সংগঠিত হয়েছে, কেউ রাস্তায় পানি দিয়ে সংগঠিত হয়েছে, কেউ তার বাচ্চাটাকে মিছিলের সামনে
যাবার জন্য উৎসাহিত করে সংগঠিত হয়েছে। তো এই যে জুলাইয়ের যদি আপনি এক এক করে বর্ণনা করেন কখন কিভাবে কি হলো, সেগুলি কি একটু দর্শকদের বলার সুযোগ আছে কিনা? আমরা যদি একেবারে সর্বশেষ মুহূর্তগুলো 5ই আগস্ট পর্যন্ত ধরি, কিভাবে পরিবর্তিত অবস্থা আমরা দেখতে পেলাম? আমি আমারটাই যদি বলি, আমার আসলে ফলো তো একদম শুধু জুলাই না, সবসময় আমি যেহেতু আমি নিউজ পড়তাম, আমি রাজনৈতিকভাবে কি হচ্ছে না হচ্ছে খুবই মানে ওয়াকিবহাল থাকতাম। কিন্তু আবু সাইদ মারা যাওয়ার পরে আসলে প্রথম আমার লাইফে আমি আমার হাত কলম খুলে গেছে, আমি লেখা শুরু করেছি। এবং আমার কাছে মনে আছে 17-18 জুলাই আমি একদম সরাসরি লেখা শুরু করি। এবং আমার চাকরির আমি 21 টিভিতে আমি দীর্ঘ 13 বছর কাজ করতাম। এটার আমি আসলে পরোয়া না করে যে আমি তো গ্রাউন্ডেড হতে পারি বা আমার যে কোনো কিছু আমার উপর নেমে আসতে পারে, আমি লেখা শুরু করি। এবং এভাবে প্রথমে লিখতে লিখতে তারপর ইন্টারনেট চলে গেল, তারপর বিভিন্ন আমার যারা কাছের বন্ধু ছিল, দূরের বন্ধু ছিল, যেভাবে পারি কলিগদের সাথে এভাবে ভিতরে ভিতরে কানেক্ট হতে থাকলাম। পরিবার পরিজন যাদের সাথে ছিল, আপনি জানেন যে মানজুর আল মতিন আমার খুব ঘনিষ্ঠ, তার ওয়াইফ ডক্টর শ্রাবন্তী, তারা আমাদের সাথে মানে আমরা একদম প্রতিদিন আমরা নিয়মিত যোগাযোগ রাখতাম কিভাবে কি করা যায়। মানজুর অনেকের কাছে যাচ্ছিল, গিয়ে তাদেরকে যে আমাদের কিন্তু এখন এভাবে ছাত্রদেরকে মেরে ফেলছে, আমাদের কিন্তু মানুষকে বোঝাতে হবে, জাগাতে হবে এবং এটাতে একদম তাদের প্রতি পাশে থাকতে হবে, এই গুরুত্বটা কিন্তু আমরা মানে বুঝাচ্ছিলাম এবং মানুষও আমাদের কাছে জানতে চাচ্ছিল। এরপরে দু একটা প্রোটেস্ট শুরু হলো প্রেস ক্লাবের সামনে। 27শে জুলাই থেকে আমি আসলে বেসিক্যালি রাজপথে যাওয়া শুরু করি। মাদের একটা মিছিল এবং সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। ওখানে গিয়ে হাসিনার পক্ষে একটা সমাবেশ চলছিল আর কি, আমরা দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না, তো কোনোভাবে রাস্তার ওই পারে দাঁড়িয়ে আমরা সমাবেশটা করি। এবং তখন মুগ্ধ কিন্তু শহীদ হয়ে গিয়েছিলেন এবং ওই সমাবেশে মুগ্ধর নানি এসেছিলেন এবং উনি যেভাবে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এবং একজন পুলিশের কর্মকর্তার ছেলে শহীদ হয়েছেন, কিভাবে ওই ছেলে ওই বাবা মর্গে লাশ খুঁজে পেলেন, ওই বর্ণনা উনি করছিলেন আর কি। আমরা সবার চোখে তখন পানি, এবং এগুলো আসলে আমার এখন মানে এগুলো আসলে মানে ভোলার মতো না, এসব একদম গিয়ে তীব্রভাবে এসব আঘাত করছিল, যে কারণে আমরা 2024-এ দাঁড়ানো, মানে এরকম আধুনিক যুগে এসে এরকম বর্বরতা। এবং ওই বাবার যখন লাশ খুঁজে পেল, মর্গ থেকে অনেকগুলা লাশ সরায়ে দেখলো যে তার ছেলের বুক পুরা অনেকগুলা গুলিতে ঝাঁঝরা। উনি বলে যে স্যার মানে একটা ছেলে ওকে মারতে কয়টা গুলি লাগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তার অফিসারকে ফোন করে জিজ্ঞেস করলো যে একটা মারতে কয়টা গুলি লাগে। তো এইরকম 27-28 আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন যেখানে প্রোটেস্ট হচ্ছে, যেখানে যেতে পারছি ওখানে গিয়েছি। আমি নিজে প্রথম পোস্টার, আমি কখনো মিছিলে যাইনি, আমি কখনো সমাবেশে যাইনি, আমি কমপ্লিটলি একদম অরাজনৈতিক ছিলাম, আমি কখনো সংগঠন করিনি, কিন্তু এগুলো সব কোনো কিছু আমার কাছে নতুন মনে হচ্ছিল না, আমার কাছে মনে হচ্ছিল এটাই করা দরকার। এবং একদম 27শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত টানা আমরা যখন যেখানে পুলিশের বাধা হোক বা আপনার ছাত্রদের যে কোনো ডাকে, যে কোনো সমাবেশে, তারপর দ্রোহযাত্রা হলো শহীদ মিনারে 3রা আগস্ট, প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম। এবং আপনি জানেন যে আমাদের বিভিন্ন চ্যানেলে এটা না আসলেও তখন আল জাজিরা, CNN কিন্তু দেখানো শুরু করে দিয়েছিল। এবং যে লাশটা ট্যাঙ্কের উপর থেকে ফেলে দিল, ওই ফুটেজটা, এবং সর্বপ্রথম কিন্তু আমরা CNN-এ, তখন কিন্তু আমাদের এটা দেশে প্রচার হয় নাই এবং সোশ্যাল মিডিয়াতেও আসে নাই। এবং ওই ঘটনাগুলো ওই সময় মানে এত বেশি এবং এখনো এতটা বেশি নাড়া দিয়েছিল যে বিশ্বাস হচ্ছিল না যে নিজের দেশের মানুষের হাতে এইভাবে মানুষ খুন হচ্ছে, এইভাবে শহীদ হচ্ছে, এইভাবে গুলি চালাচ্ছে, যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যেভাবে গুলি চালালো, এবং মানে নৃশংসতার কোনো সীমা নাই। এবং হেলিকপ্টারে করে, সব তো আসছিল না টিভিতে। সো আমাদের একজন স্টাফ, সে কাজ শেষ করে বাসায় যাচ্ছে, মানে সম্পূর্ণ
হেলিকপ্টার থেকে এইম করে করে গুলি চালানো হচ্ছিল, এবং এগুলা টিভিতে আসছিল না, পেপারে আসছিল না, সবাই অস্বীকার করছিল। ঢাকার বাইরের মানুষ বুঝছিল না যে ঢাকায় এরকম ভয়াবহ কিছু হচ্ছে কিনা, বা অনেকে বলছিল যে এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, বা নানান ন্যারেশন আসলে স্টাবলিশ। সো এগুলোকে ভাঙা এবং এই সত্যটা বলা মানে খুব ইন্টেন্স ছিল লাস্টের এই 27 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত। এবং সবচেয়ে যে জিনিসটা আমাকে কষ্ট দিয়েছে সেটা হচ্ছে, আপনি টিচারদেরকে কি মনে করেন, মানে আপনার যারা সিনিয়র ডক্টর আছে বা টিচার, আমাদের কাছে মনে হয় যে টিচাররা হচ্ছে সবসময় সঠিক, ওনারা কোনো ভুল করতে পারে না, ওনারা যা বলে সেটাই সঠিক, ওনারা এরকমই একটা না আমাদের স্কুল কলেজ চিন্তা। কিন্তু আমি দেখলাম যে আমার সিনিয়র ডক্টররা, সিনিয়র টিচাররা, ওনারা হাসিনার পক্ষে, ওনারা বিটিভির পক্ষে, ওনারা এই ভাঙচুরের পক্ষে কথা বলছেন। মানে এটা যে আমার জন্য কতটা কষ্টের ছিল, নিজের টিচারের বিরুদ্ধে আমি লেখা শুরু করলাম এবং আমার বাঁধ ভেঙে গেল লেখা, যে কি হচ্ছে এগুলা। মানে নিজেদের ছেলে মেয়েদের সবাই ওনাদের বয়সী, ওনাদের ছেলে মেয়েদের বয়সী ছেলে মেয়েদেরকেই মেরে ফেলছে এভাবে, এবং প্রতিদিন গুলি চালাচ্ছে, এবং কারফিউ, হয়রানি, অ্যারেস্ট কি নাই। এবং আপনি দেখেন ভিতরে ভিতরেও কিন্তু এক একজন গুলি নিয়ে কিন্তু কোনো হসপিটালে চিকিৎসা দিচ্ছিল না, গুলি নিয়ে বাসায় পড়েছিল, ব্যান্ডেজ করে রক্ত, মানে সে নিজেও জানেন না যে ভিতরে বুলেট আছে। সো এরকম অনেকগুলো ঘটনা আমরা জানছিলাম, কিন্তু এগুলো প্রকাশ হচ্ছিল না, আমরা জানি যে এগুলো সত্য। সো এই ডক্টর, টিচার বা সিনিয়রদেরকে দেখে আমি আসলে বেশি বেশি কষ্ট পেয়েছিলাম, যে ওনারাও যদি এটা হয় তাহলে দেশ তো আর কাদের হাতে থাকবে, মানে কে পাশে দাঁড়াবে। মানে ওনারা, তার মানে ওনাদের স্বার্থ আছে দেখেই তো এটা করছে, ওনারা সুবিধাভোগী দেখেই তো ওনারা এই সরকারের পক্ষে, ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, এবং সেটা অগাস্টে 2-3-4 তারিখে। আমরা, আপনি তো নিশ্চয়ই সবকিছু জানেন, আমাদের দর্শকরাও জানে, শুধু আমাদের দর্শক নয় সারা বিশ্ববাসীও জানে। আপনি বলছিলেন যে ট্যাঙ্ক থেকে কিভাবে লাশ ফেলে দেওয়া হলো, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, একটু তো আমরা জানি যে কিভাবে যারা মারা গেল তাদের লাশ পুড়িয়ে দেওয়া হলো। সেই পুরানো লাশের মধ্যে আমরা দেখেছি ভ্যানের মধ্যে জীবন্ত হয়তো 2-1 ছিল, তাদেরকেও কিন্তু পুড়িয়ে দেওয়া হলো। আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালগুলোতে তাকে চিকিৎসা না দিবার জন্য সেখানে বলা হলো, এবং এমনও হয়েছে যে অনেকে মারা গিয়েছে, তার দাফন কাফন করতে কিন্তু পরিবার সেখানে ভয় পাচ্ছিল, যে তাকে কিন্তু খুব গোপনে তাকে দাফন করেছে, তার পরিবার স্বীকারই করতে চায়নি সে অবস্থায়। তো সে অবস্থার প্রেক্ষাপটে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির মধ্যে আপনারা যারা মূলত প্রধান নেতৃত্বের দিকে ছিল, আপনাদের শেষের দিকে এসে 27 তারিখ থেকে বলছিলেন আপনি যুক্ত হলেন, তাদের সাথে কিভাবে আপনারা কানেক্টিভিটি রাখতেন, কোনটা সঠিক কোনটা সঠিক নয়? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দলটি এখন নিষিদ্ধ হয়েছে তারাও কিন্তু এক ধরনের প্রচারণা চালাতো, সেটি কিভাবে বুঝতেন? আসলে এটা তাদের মানে ছাত্রলীগের পুরনো 16 বছরের দিকে যদি আপনি তাকান, তাদের এই ক্যাম্পাসে তাদের এই আগ্রাসন বা এই গুন্ডার মতো যে তাদেরকে ব্যবহার করা হতো, এটা তো একটা স্টাবলিশ ব্যাপার ছিল। আমরা এগুলো নিয়ে কথা বলতাম না ঠিক, কিন্তু আমরা সবাই এগুলো জানতাম, তাই না? তাদের কাজে ছিল দমন পীড়ন, মানে অন্য মতের যাকে পেত তাকেই তারা দমন পীড়ন করতো। ইভেন বুয়েটা তো মেরেই ফেললো। হ্যাঁ, তো এটা তো একদম, আমরা কিন্তু ওই সময়গুলো তো কথা বলি নাই, আমরা অনেক ইনিয়ে বিনিয়ে কথা বলেছি। হ্যাঁ, সো আমরা সবাই সবকিছু জানতাম যে ব্যাপারটা কেন হচ্ছে এবং কেন এখন এটা একদম বাঁধটা খুলে গেছে। তারা এটা একদিনে এভাবে তারা এটা তৈরি হয় নাই, মানে বছরের পর বছর তারা এভাবেই গড়ে উঠেছে, একটা সন্ত্রাসী বাহিনী হিসেবেই কিন্তু আসলে গড়ে উঠেছে। আপনি নিশ্চয়ই তাদের আর্মসগুলা দেখেছেন, এবং চাপাতি, হেলমেট মাথায় দিয়ে চাপাতিগুলা নিশ্চয়ই তাদের হাতে, দা, চাপাতি, এবং যেভাবে সেগুলো তারা ব্যবহার করছিল এবং আর্মস ব্যবহারে তাদের যে পারদর্শিতা, এটা তো ওভারনাইট হয় নাই, এটা তো তাদের দেখেই বোঝা যায় তাদের প্রশিক্ষণটা অনেক পুরনো। সো এগুলো আসলে সবাই আমরা জানতাম, বুঝতাম, কিন্তু কেউ ভয়ে কথা বলতাম না, কারণ কথা বললেই তো তুলে নিয়ে যাবে বা মামলা, সেই ডিজিটাল লিখাই তো যেত না, কিছু বলাও যেত না। আরেকটা হচ্ছে যে কিভাবে তাদের সাথে যোগাযোগ, আসলে ওই সময়টাতে একদম ছাত্র নেতৃত্বে যারা, মানে মূলে যারা ছিল, তাদের তো
মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারোর সাথে সরাসরি যোগাযোগ, মানে ব্যাপারটা তো এমন হয়ে গিয়েছিল যে তাদের সাথে সব পুরো দেশ দাঁড়িয়ে গিয়েছিল, মানে এটা একটা স্পন্টেনিয়াসলি একটা দল হয়ে গিয়েছিল, কেউ কাউকে চিনতো না কিন্তু সবাইকে মানে অ্যালাইন হয়ে গিয়েছিল, একটা অদ্ভুত ব্যাপার এটা। মানে তো যখন হাইকোর্টে রিট হলো এদেরকে যাতে আর গুলি চালানো না হয়, সম্ভবত 29শে জুলাই যেটা করলেন, জেরাই খান পান্নাও ছিলেন। তো তখন কিন্তু ওদেরকে ডিবিতে তুলে নিয়ে গেছে, মানে ওদেরকে যাতে মুক্তি দেওয়া হয়, এবং বিভিন্ন স্টুডেন্টরা, টিচাররা, বিভিন্ন অর্গানাইজেশনের মানুষজন কিন্তু এটা নিয়ে কথা বলছে। তো প্রত্যেকটা খবর কিন্তু একটার সাথে একটা অ্যালাইন এবং চলে আসছিল, এবং সরকার মানে তৎকালীন ফ্যাসিস্টরা এরা কিন্তু নিজেরাও দুর্বল হয়ে পড়ছিল, তখন কারা সত্য ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয়ে আসছিল। এবং আপনার যদি মনে থাকে অনেকেই কিন্তু মানে পালাচ্ছিল তখনই, আগাম বুঝতে পেরে, হ্যাঁ, বিশেষ করে মুজিব পরিবারের সবাই তো পালিয়ে গেল আগে থেকে, হ্যাঁ। সো এগুলা দিয়ে কিন্তু বোঝা যায়। এবং ছাত্রলীগ কখন দুর্বল হয়ে গেল, প্রথমে তো ছাত্রলীগকেই লেলিয়ে দেওয়া হয়েছিল এদেরকে থামানোর জন্য। সো ছাত্রলীগ যখন পারেনি বা দুর্বল হয়ে গেছে, এটা তো স্পষ্ট, তো এটা তো বোঝাই যাচ্ছে, তখন তারা পুলিশ বাহিনী, পরে তো আর্মিকে পর্যন্ত প্রেশারাইজ করলো, আর্মি হয়তো এটাতে রাজি হলো না, এবং আপনার একদিকে ছাত্রলীগ আরেকদিকে পুলিশ, দেদারসে কিন্তু মানুষ মারলো, পুলিশ, ছাত্রলীগ দুর্বল হয়ে গেল, পুলিশ কিন্তু জারি রাখলো, কিন্তু ওই যে একজন মরে, একটা গুলি চালায় একজন মরে, বাকিটি নড়ে না, হ্যাঁ। এই যে এই বোধটা কিন্তু স্পন্টেনিয়াসলি তৈরি হয়েছিল, এবং এটা সবার মধ্যে এক ধরনের একটা অ্যালাইনমেন্ট তৈরি করেছিল, এবং সবাই এটাতেই ছিল যে মানে আমার পরিষ্কার মনে আছে যে মিছিলে যাব বা রাস্তায় নামবো, বা শুনশান রাস্তায়, যে তখন ব্যাটারি রিক্সাগুলাই তো রিক্সায় যাব, যে কে কোন দিক থেকে গুলি করে দেয়, হ্যাঁ। মানে আম্মুর সাথে যখন কথা বলতাম, আম্মু আরেক জায়গায় ছিল, যে মানে যাচ্ছি কি হবে, মানে কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে 4th আগস্ট রাতটা আমার মনে হয় আমাদের সবার এরকম গেছে, যে কালকে কি হবে জানি না, খালি জানি যে বের হয়ে কপালে যেটা আছে সেটাই। মানে আমি নিজে বলছি, আমি নিজে বাঁচার জন্য, বা আমার পরিবারের, বা আমার হাজবেন্ড, মানজুরের ফ্যামিলি, আমরা কেউ চিন্তা করি নাই যে কালকে নিজেরা কিভাবে বাঁচবো। আমাদের একটাই লক্ষ্য, আমরা জানি না কি হবে কালকে, আমরা কালকে নামবো, এটাই হচ্ছে মানে যেটা ঠিক হয়েছে, প্রস্তুতি, হ্যাঁ। সো এই অ্যালাইনমেন্টটা তো কেউ কাউকে এসে বলে দেয় নাই, পুরো দেশই কিন্তু একই অ্যালাইনমেন্টে ছিল। সো এটা একেবারেই স্বতঃস্ফূর্তভাবে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে চলে এসেছে, এবং এটা কিন্তু ওভারনাইট তৈরি হয় না, এটা বছরের পর বছর মানুষ নিজের মধ্যে পুষেছে, এটা বুঝেছে, এটার জন্য আর তখন কি ন্যারেশন, তখন কি এটার বলে দেওয়ার অপেক্ষা ছিল না, সবাই কিন্তু এটা জানতো। জি, আমি দুই একটা স্লোগানের কথা বলে আরেকটি প্রশ্ন করব আপনাকে। যেমন আমরা দেখেছি যে তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই যে আবার দেখেছি ছাত্র যদি রাজাকার, দেশটা কার বাবার, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই যে নানা রকম স্লোগান যেগুলি তৈরি হতো বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনগুলোতে, আমরা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, সবগুলোতে এই স্লোগান দেখেছি। এখন আমার যে সর্বশেষ যে জিনিসটা আপনাকে জানবার আগ্রহ হয়, আপনি একজন চিকিৎসক প্রফেশনালি, নিশ্চয়ই আপনি অনেক এগিয়ে যাবেন, কিন্তু এই জুলাই আন্দোলন স্পিরিটটাকে আমরা ধরে রাখতে পারবো? এটা অনেক কঠিন এটার উত্তরটা সহজভাবে দেয়া যাবে না আর কি। আমরা যারা জুলাইটাকে খুব কাছ থেকে দেখেছি এবং খুব কাছ থেকে অনুভব করি যে কেন জুলাই অভ্যুত্থানটা হয়েছে, কেন হয়েছে, কেনর উত্তরটা যারা আমরা খুব কাছ থেকে বুঝতে পারি, তারা কিন্তু আক্ষরিক অর্থে চাই এই অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, এই কারণটা যাতে, এই কেনর উত্তরটা যাতে ব্যর্থ না হয়। যে স্লোগানটা আপনি বললেন না, যে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এটা কিন্তু স্লোগান না, এটাই হচ্ছে আপনার তখনকার মানে দেশ নিয়ে, মানে যে এখন দেশের হতে হবে, মানে দেশটাকে এখন উদ্ধার হতে হবে, যে অনেক ঝড়। তো এই যে একটা মনোভাব দেশের জন্য, এটা একদম ট্রু ছিল তখন, একদম সত্য ছিল। সেটা থেকে সরে আসাটা তাদেরই সম্ভব যারা এটা ওই মুহূর্তে এটা অনুভব করে নাই, এই সত্যটাকে অনুভব করে নাই। যে
কেন ঝড়টা উঠেছে, যে এত অন্যায়, এত অন্যায়, এত অন্যায্যতা, এত বৈষম্য, এজন্যই কিন্তু ঝড়টা মনের মধ্যে, বুকের মধ্যে ঝড় কেন উঠেছিল, এই বৈষম্যের কারণে। সো যেই ঝড়টা ফিল করতে পেরেছে সে কিন্তু আর এটা, এই অভ্যুত্থানটাকে ব্যাহত হতে দিবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো কিন্তু স্বার্থ, গোষ্ঠী স্বার্থ চলে আসে। হ্যাঁ, এটাই রাজনৈতিক বাস্তবতায় অনেক স্বার্থ তৈরি হয়। অনেকে দলের থেকে দেশকে বড় করে দেখতে পারেন না, যারা পারেন তাদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়, মুখোমুখি দাঁড়িয়ে যায়, নানান সমীকরণ এখানে আসলে চলে আসে। কিন্তু তারপরও এই স্বতঃস্ফূর্ত যে গণজোয়ার, এটা হয়তো এই দফা 16 বছর পরে এসেছে, কিন্তু পরে কিন্তু আর এত টাইম নেবে না। যদি আবার এরকম স্বৈরাচার ফ্যাসিস্টের উত্থান হয়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং এটাকে যদি কেউ অ্যাভয়েড করতে চায় যে না আমি দেশ নিয়েই চলবো, আমার দেশকে আগে রাখতেই হবে যদি আমার গর্দান বাঁচাতে হয়, তাহলে সে অবশ্য, আর যে মন থেকে অনুভব করে ওই ঝড়টা, সে তো করবেই। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তাজনুবা জাবিনের কাছ থেকে তার মন্তব্য, বক্তব্যগুলো, এবং যেটি বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে, যারা এই গুলি খেয়ে শহীদ হয়েছে, সেই শহীদের রক্ত কিন্তু বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাই শহীদদের রক্ত যদি বৃথা যায় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার কোনো অভিপ্রায় বাংলাদেশের এই 17-18 কোটি মানুষের মনের মধ্যে এই মুহূর্তে অবশ্যই নাই। তবে ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন, তারা দেশ পরিচালনা করবেন, তাদেরকে মনে রাখতে হবে এই অভ্যুত্থান হয়তো 15-16 বছর পর হয়েছে, যেটা তাজনুবা বললেন। এই অভ্যুত্থান কিন্তু যদি দেশ পরিচালনার ক্ষেত্রে আবারও ফ্যাসিস্ট আচরণ কেউ করে, তাহলে কিন্তু এই অভ্যুত্থান আবার স্বল্প সময়ের মধ্যে হতে পারে। সেই বিষয়ে আমাদের সকলকে লক্ষ্য রেখে আমরা জুলাই শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে, জুলাই আহতদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের যে আয়োজন এখানে ফিরে দেখা জুলাই এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।